নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। সো আজকের বিষয়টা আমি রাখছি, অবশ্যই পড়াশোনা সংক্রান্ত আমাদের সিরিজটা চলছে, তো আজকেও ওই সংক্রান্ত বিষয়। ইউজিসি নেট হোক বা ডব্লিউবি সেট হোক বা গেট হোক বা আদার্স কোনো স্টেটের সেট এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক না কেন, পেপার ওয়ান স্পেশালি যেটা জেনারেল অ্যাপটিটিউড বলে থাকি আমরা, আর পেপার টু তো যার যেটা নিজস্ব সাবজেক্ট বা বিষয় সেটা। তো এখানে কয়েকটা কিছু বেসিক এবং কমন কথা বলবো, যেটা কিন্তু আমরা জেনেও অনেক সময় অবহেলা করি, ইগনোর করি, যার জন্য কিন্তু আমাদের অনেক কিছু অসুবিধে হয়ে থাকে এবং হয়। তো কি বলবো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথমে একটা বাস্তব কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার নিজস্ব মতামত এবং আমি সেটা নিজে রিয়ালাইজ করে অনুপলব্ধিতে এনে বুঝতে পেরেছি বলেই বলছি। তো বিষয় হচ্ছে যে এই ইংরেজি এবং অঙ্ক, অনেকের অঙ্কে মানে অসুবিধা হয়, বেশিরভাগ অঙ্ক ইংরেজি দুটোই কম বেশি আছে, অনেকের অসুবিধা হয় বুঝতে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে আমি যেটা নিজে থেকে, যা বয়স আমার এসেছে, লাস্ট যদি 25 বছরের পড়াশোনার জার্নির কথা বলি, সেই অনুযায়ী এসে আমার রিয়েলাইজ বা আমার অনুভূতিতে এটাই এলো, যে আমরা চাই বা না চাই, এই যে আমরা পড়াশুনো করি, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন বা কলেজে যাই, সবাই বলে শুধু মাধ্যমিকটা কোনো রকমে উতরে গেলে বেঁচে যাই, তারপরে তো সায়েন্স আমাদের জীবন থেকে চলে যাবে, আর্টস নিয়ে পড়বো, তখন তো আমাদের কাছে অঙ্ক থাকবে না, বেঁচে গেলাম। তারপর আবার অনেকে ভাবে যে ইংরেজি ইংরেজি নেবো না, অন্য সাবজেক্ট নিয়ে পড়বো, ইংরেজি ভালো লাগে না। তো এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের মনের মধ্যে কিন্তু ভাবনা আছে বা থাকে, কিন্তু কেউ আমাদের ওই সময়টা কেউ এরকমটা বলেনি বা বলা হয়নি, যে উম, তখন হয়তো আমাদেরও বোঝার ক্ষমতা হয়নি আর ওই কথাগুলো আমাদের বলা হয়নি, যে তুমি জন্মের পর থেকে, যখন থেকে আমরা কথা মানে একটা একটা করে অক্ষর শব্দ চিনতে শুরু করছি, পড়তে শুরু করছি, বুঝতে শুরু করছি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইংরেজি আর অঙ্ক এমন দুটো সাবজেক্ট বা এমন দুটো বিষয়, আমি চাই বা না চাই, আমরা চাই বা না চাই, এই ইংরেজি অঙ্ক আমাদের জীবনের সাথে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত। যেমন বেঁচে থাকতে গেলে জল পান করতে হবে, আর শ্বাস প্রশ্বাস না থাকলে আমাদের জীবন কিন্তু থাকে না। তো সেই ঠিক সেরকমই আমরা যখন ঘুম থেকে উঠি, যে কটার সময় ঘুম থেকে উঠলাম, এই যে ঘড়ির সময়টা, আর টুথব্রাশ নিয়ে যে কলগেট, এগুলো যে এই যে কলগেটের বাংলা মানে তো অনেকেই আমরা জানি না, বুঝতে করে দন্ত দন্ত মাজন বা এই ধরনের কঠিন কঠিন বাংলা আমরা জানি বা জানলেও ব্যবহার করি না, যেগুলোতে অভ্যস্ত হয়ে গেছি সেগুলোই বলি। তো ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইংরেজি অঙ্ক এমন বিষয় যে আমরা চাইলেও এই দুটোকে আমাদের জীবন থেকে বের করে দিতে পারবো না, কোনো দিনও না। তো বরং যদি আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একটা মানে এখন তো অনেক রকমেরই টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস যন্ত্রপাতি ব্যবহার করে বাচ্চাদের পড়ানো হয় নার্সারি স্কুলে, সে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, যে মাধ্যমেরই পড়াশুনো হোক না কেন, হিন্দি মিডিয়াম যাই হোক, তো সেখানে যদি আমাদেরকে বলা হয় যে বাংলা ইংরেজি মানে এই যে ভয়টা ছোটবেলা থেকে আমাদের এই বিষয়গুলোর প্রতি যে একটা ভয় ভীতি মানে চলে এসেছে যুগ যুগ ধরে, এটা কোথাও না কোথাও দূর হবে গোড়ার থেকে যদি আমাদেরকে একটু পড়ানোর টেকনিকটা অন্যভাবে দেওয়া হয়। সেটা হলো, যে বিষয়টাকে আমরা ভয় পাচ্ছি সেটাকে ভয় না বেশি ভালোবেসে, খেলার ছলে, গল্পের ছলে, বোঝার ছলে, গানের ছলে, যেভাবেই হোক না কেন, সেই বিষয়টাকে আয়ত্ত করা বা রপ্ত করা। কারণ আহ, আজকে অঙ্ক ইংরেজি শুধু যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা পাশ করে চাকরি এবং জীবনযাপন করার জন্য নয়। আহ, কারণ ইংরেজি অঙ্ক এরকম যে তুমি যদি হিসাবপত্র না জানো, তুমি ব্যবসা করে খাও, চাকরি করে খাও, বা তুমি কোথাও কিছু কিনতে গেলে তোমাকে হিসাব জানতেই হচ্ছে। তো মানুষ মোটামুটি একটা সময় পর ওই হিসাবটা ঠিকঠাকই করে নিতে পারে, কম বেশি সবাই। আর তারপরে হচ্ছে যে কোথাও কোথাও নিজের জন্য কোনো জায়গায়, অচেনা জায়গায় গেছি, সেখানে কতটা দূরত্ব আছে নেই, কোন জায়গায় আছি, গুগলের ম্যাপ লোকেশন দেখতে গেলেও তো আমাদের ইংরেজি জানতে হচ্ছে। তার সাথে মেডিসিন বা ওষুধের দোকানে গেলে ওষুধে কিন্তু বাংলায় লেখা নেই, হিন্দিতে নেই, ইংরেজিতেই লেখা। তো নিজের জীবনযাপন করার জন্য কিন্তু আমাদের ইংরেজি, আর আমাদেরকে এমনভাবে বোঝাতে হবে যাতে আমরা ওই সাবজেক্টগুলোকে ভয় না পেয়ে ভালোবাসতে শুরু করি, এবং সেটা যেন ছোটোবেলার থেকেই তৈরি হয়। আর হচ্ছে বিষয়বস্তু, যে এখন আমি আসছি যে কম্পিটিটিভ এক্সামের বেসিক কতগুলো বিষয়, পেপার ওয়ানের কথা স্পেশালি বলি। তো তুমি নেট এক্সাম দাও, সেট দাও, গেট দাও, এসএসসি, তারপর টিজিটি, পিজিটি, সিইউটি, যত ধরনের ব্যাংক, রেল, যে পরীক্ষায় তুমি দাও না কেন, তোমাকে ইংরেজি অঙ্ককে নিয়ে ডিল করতেই হবে। তো এটা যদি বরং আমরা যত বড় হই, আমি ইনক্লুডিং মি, আমি বাইরে কেউ নই, একদম যত আমরা বড় হই ছোটবেলার থেকে, আমরা আমাদের গোড়ার থেকে, শিকড় থেকে ছিটকে যাই। সে সে গত
গতানুগতিক পড়াশোনার পদ্ধতির মাধ্যমে হোক, বা কেউ বয়সের সাথে সাথে হরমোনাল চেঞ্জের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সে একটু বাঁদরামি করুক, যে কারণেই হোক না কেন, যে যেদিকেই লক্ষ্যভ্রষ্ট বা একটু পাকামি হয়ে যায় না কেন, সেটা যাই হোক না কেন, কিন্তু আমাদেরকে যদি গোড়ার থেকে বলা হতো যে অঙ্ক আর ইংরেজি, এই যে যখন আমরা ক্লাস 5 to 8 অঙ্কগুলো করি, আজকে একটা ন্যাশনাল লেভেলের এক্সাম বা আরও বিভিন্ন গেট এক্সাম বা আরও যে টপ লেভেলের এক্সামগুলো আছে, আমি নিটের মানে মেডিকেলের যে পড়াশোনা, সেটা আমি সেই স্টুডেন্ট না হলেও আমি বলতে পারি, দাবা করে বলতে পারি, দাবি দিয়ে বলতে পারি যে সেখানেও কিন্তু আমাদের ম্যাথ লাগছে ওই বেসিক গোড়া বেস, মানে যত আমরা ছোট থেকে বড় হচ্ছি তত গোড়ার থেকে ছিটকে যাচ্ছি, যার জন্য কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার দুঃসাধ্য হয়ে যাচ্ছে। কি কারণে? হয়তো কখনো অঙ্কের কারণে, কখনো ইংরেজির কারণে, কখনো বিষয়টার প্রতি বোঝ মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি বা বোধগম্য তৈরি হয়নি, বিভিন্ন কারণে আমাদের কিন্তু একটা পিছিয়ে পড়া বা ভয় লেগে যাচ্ছে। তো সেখানে আমরা যখন 5 to 8 অঙ্ক করছি, তারপর 10 বা যারা সায়েন্স নিয়ে পড়েছে, যে এই আমাদের মেইন যে কোনো ইন জেনারেল যদি বলা যায় ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের যে প্রথা চলছে আর যে অঙ্কগুলো আছে, সেটা দ্যাট ইজ ইউর বেসিক 5 to 8 ম্যাক্সিমাম 9 10 5 to 8 ওই অঙ্কগুলো যারা পাকাপোক্তভাবে করেছে এবং যাদের প্র্যাকটিস, তারপর 5 to 8 পড়ার পর 10 পড়ার পরে আমরা এই যে এক একজন এক একটা স্ট্রিম বা এক একজন এক একটা শাখা প্রশাখা ভাগ করে নিয়ে পড়তে চলে যাই, ছুটকে যাই, তারপর আবার গতানুগতিক গ্র্যাজুয়েশন 3 বছরে, MA 2 বছর, বা আরও অন্যান্য যারা যারা যে ডিগ্রি করে সেগুলো করে, আবার তারা তারপর ফেরত আসে এরকম একটা সিভিল বা জেনারেল লাইনে, যেমন নেট সেট বা এরকম জেনারেল লাইনে পড়তে আসে বা SSCর জন্য বা রেল ব্যাংকের জন্য পড়তে, তখন গিয়ে তারা আবার দেখে আমি তো 3 বছর 5 বছর ধরে ডিটাচ ছিলাম অঙ্কের সাথে, ইংরেজির সাথে বা এই বিষয়টার সাথে, এখন আমাকে আবার এগুলো নিয়ে ডিল করতে হচ্ছে। আমরা এখন একদম পুরো একটা মানে ধ্রুব সত্য কথা, সেটা কি, সেটা হচ্ছে যে এখন যদি আমি এখানে বসে বলি, আমাকেও যদি বলা হয় 1 থেকে 20 ঘরের নামতা, আমরা মানে শুনলে সবার হাসি পাবে। নেট পরীক্ষা, UGC নেটের প্রিপারেশন আমরা নিচ্ছি, আমি কয়েকটা এখানে বেসিক কথা বললাম যেগুলো কিন্তু সব ধরনের কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু কার্যকরী হবে। তো এখন যদি বলা যায়, বসানো যায় নেট কোয়ালিফাইড এবং নেট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যে 1 থেকে 20 ঘরের নামতা কতজনের মুখস্থ আছে? 1 থেকে 10 মোটামুটি 11 পারবে সবাই, 12টা কেউ কেউ আটকে যাবে, 13 14 15টা সোজা সবাই জানে, 20টাও আমরা বলে দিতে পারবো, কিন্তু 17 18 19 আর এদিকে 12 13 14 এই 3 6টা কিন্তু সবাই ফ্লুয়েন্টলি বলতে পারবে না, আমি এটা একদম পুরো মানে দৃঢ়তার সাথে বলতে পারি। আধজন মানে লাখ লাখ স্টুডেন্ট নিয়ে এলে তার মধ্যে থেকে যেরকম জিআরএফ ক্যান্ডিডেট বেরোয়, ঠিক সেরকমই আধজনই পারবে, কিন্তু বাকিরা কিন্তু পারবে না। এই যে এখন বলবে যে বাপরে, এতদূর BA MA করে পড়াশোনা করে এসে আবার আমি নামতা পড়বো বা নামতা পড়বো, 1 থেকে 20 ঘরের টেবিল পড়বো, কেন পড়বো? আরে বাবা, এই টেবিল তুমি ভুলে গেছো বলেই তুমি কম্পিটিটিভ এক্সামে গিয়ে ভয় পাচ্ছ, যে কারণ ছোট একটা বিন্দুতে বিন্দুতে যেরকম সিন্ধু হয়, ঠিক সেরকমই আমরা ছোট 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 গোড়াগুলোকে ভুলে গেছি, ছিটকে গেছি, কেউ ধরিয়ে দেয়নি, বলেনি, সেটা নিজের রিয়েলাইজেশন করতে করতে সময় মানে যতদিন অভিজ্ঞতা হয় তখন গিয়ে পাই, তার জন্য সময় চলে যায়। তো এই জিনিসগুলো বেস ঠিক করতে হবে, নামটা মুখস্থ করতে হবে। আমরা 1 থেকে 20 যদি কেউ আমাকে 10-এর বা আমাদেরকে 10-এর 20 স্কোয়ার বলতে বলে কত হয়, আমরা 2-1টা বলে আটকে যাব। কিউব যদি বলা হয় 1 থেকে 20 কিউব কত, আমরা ভুলে যাব। যোগ বিয়োগ গুণ ভাগ হলো মেন বেসিক, যেটা আমরা ক্যালকুলেশন করে থাকি, সেটা তো ব্যবহার হবে। তার সাথে যে নামতাটা মনে রাখতে হবে, তার সাথে আমাদেরকে অবশ্যই কিছু অঙ্ক থাকবে যেগুলোর ফর্মুলা মুখস্থ রাখতে হবে, কিছু কিছু সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো যেগুলো মানে ফর্মুলা বা সূত্র থাকে, সেগুলো তো মনে রাখতেই হবে। তো এই জন্যই বলছি যে ততটাও যে কোনো কম্পিটিটিভ বা যে কোনো পরীক্ষা ততটাও পাশ করা কঠিন নয় যতটা আমাদেরকে তৈরি করানো হয়। তার মানে বেসটা যদি ঠিক থাকে না, যত আমরা গোড়াতে আটকে থাকবো তত মনে হয় মানসিক, শারীরিক, আর্থিক সার্বিক গ্রোথ বা সার্বিক উন্নতি হবে, আর তত তাড়াতাড়ি আমরা যে কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করি না কেন, কেউ যদি বেস ঠিক রেখে 6 মাস 1 বছর মন দিয়ে পড়ে, কনফার্ম তারা মানে সেই এক্সাম ক্র্যাক করতে বাধ্য। কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে ঠিক নেই, আমাদের গোড়া ঠিক নেই, আমাদের গাইডলাইন্স ঠিক নেই, আমাদের ঠিকমতো পরিচালনা করা হয় না বলে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে এদিক ওদিক ঘুরতে থাকি। তাতে অবশ্যই অনেক কিছু বিষয় আছে, কিন্তু আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি আজকে এখানে তুলে ধরলাম, যেটা আমি এখানে শেয়ার করলাম। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। এই ধরনের আলোচনা আমরা আরও নিয়ে আসবো, পড়াশোনা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, মানে ওভারঅল মাল্টি ডাইমেনশনাল বা একটা জীবন নির্বাহ করতে গেলে যেদিক আমাদের সতর্ক থাকতে হয়, সেটুকু আমার প্রচেষ্টা যতটুকু সম্ভব আমি করতে পারি ততটুকু চেষ্টা করব। বাদ বাকিটা তো সময় পরিস্থিতি বলবে। এরকম কনফার্ম তো বলতে পারছি না যে আমি প্রতিদিনই কাজ করতে পারবো বা প্রতিদিনই ভিডিও নিয়ে আসতে পারবো, কখনোই নয়, মানুষের সুবিধা অসুবিধা থাকবেই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।